নমস্কার বন্ধুরা, নেপালে হচ্ছেটা কি? আমাদের প্রতিবেশী দেশ নেপালে বর্তমানে বলবো না, লাস্ট 2 বছর ধরে অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট চলছে। সেটা একটা বিরাট রূপ নিয়েছে। এই হিউজ প্রোটেস্ট, যারা অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্টটা করছে না, তাদের মেইন ডিমান্ড হচ্ছে আমরা রাজতন্ত্র ফেরত চাই, আমরা হিন্দু রাষ্ট্র ফেরত চাই। আপনি শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই বর্তমানে নেপালের বাস্তব এবং নেপালের মানুষ এটাই চায়। নেপালের যে বর্তমান সরকার আছে তারা অ্যাকচুয়ালি সেকুলার, ভারতের মতন। সেখানে মারাত্মকভাবে চাইনিজ ইন্টারফেয়ারেন্স আছে, তারা অ্যান্টি ইন্ডিয়া, এবং সব থেকে বড় ম্যাটার যেটা নেপালের মানুষকে বিব্রত করে সেটা হচ্ছে তারা করাপ্টেড। নেপালে 2007 সাল পর্যন্ত রাজতন্ত্র ছিল, কিন্তু তারপর সেখানে কমিউনিস্ট পার্টি এসে সেই রাজতন্ত্রকে সরিয়ে ডেমোক্রেসি স্টাবলিশ করে। আপনি আমার এই কথাটার মধ্যে একটা বিরোধাভাস পাবেন যে কমিউনিস্টরা ডেমোক্রেসি স্টাবলিশ করছে। এইসব ব্যাপার নিয়ে পরে খোলসা। একটা সময় নেপালে রাজতন্ত্র যখন ছিল, সেই সময় নেপালের যে রাজ পরিবার ছিল তাদেরকে মার্ডার করা হয়, এবং মার্ডার কে করে? সেই ফ্যামিলিরই একজন ছেলে। কিন্তু অনেকেই এই জিনিসটা নিয়ে কনস্পিরেসি করে। কেউ বলে চাইনা মেরেছে, বিকজ তারা চাইছিল সেখান থেকে রাজতন্ত্র সরে যাক। তার কারণ রাজতন্ত্র ছিল প্রো হিন্দু এবং প্রো ইন্ডিয়া। অনেকে বলে ফ্যামিলি প্রবলেমের জন্যই এই ইনসিডেন্টটা হয়েছিল। অনেকে বলে ইন্ডিয়ান স্পাই এজেন্সি নাকি এটা করেছে। এটা আমি 2000 থেকে 2007 ঘটনা বলছি। এরপর তো 2007 ডেমোক্রেসি আসে। দীর্ঘ ফাইটের পর 1950 থেকে নেপালের যে কমিউনিস্ট পার্টি আছে তারা ডেমোক্রেসির জন্য লড়াই করছিল। রাজাকে সরকার থেকে পুরোপুরি ভাবে সরিয়ে দেওয়া হয়। আপনার তো প্রশ্ন হতেই পারে, চীন তো কমিউনিস্ট, কিন্তু নেপালের কমিউনিস্টদের তারা ডেমোক্রেসি আনতে সাহায্য কেন করলো? কেন এত প্রক্সি গেম খেললো? দেখুন, এর পিছনে সব থেকে বড় কারণ যে আপনার ওখানে কি চলছে ডাজ নট ম্যাটার। আমি আপনাকে কি মাধ্যমে কন্ট্রোল করতে পারবো সেটা ম্যাটার করে। এই জিনিসটা সবার প্রথম শুরু করে আমেরিকা এমন অনেক দেশ আছে যেখানে ডেমোক্রেসি ছিল, সেই ডেমোক্রেসিকে হাটিয়ে সেখানে স্বৈরতন্ত্র আনে। আবার কোথাও স্বৈরচারী রাজাকে সরিয়ে ডেমোক্রেসি আনে, যেটা তার ফেভারে পড়ে। চাইনাও নেপালে ঠিক সেই সেম কাজটা করেছে। এর ফলে সব থেকে বড় প্রবলেমে পড়ে ইন্ডিয়া। তার কারণ নেপালের যে মোনার্কি ছিল তারা তো হিন্দু রাষ্ট্র মেনটেন করতো, তার সাথে সাথে মারাত্মকভাবে ইন্ডিয়া সাপোর্টেড ছিল। কিন্তু বর্তমান গভর্নমেন্ট তারা বলতে পারেন পুরোপুরি চীনের কোলে গিয়ে বসে পড়েছে। এরপর থেকেই নেপালে চীনের প্রোপাগান্ডা শুরু। নেপালের মানুষকে ইন্ডিয়ার এগেনস্টে বোঝানো, খেপিয়ে তোলা রীতিমতন। নেপাল এতটা প্রো চাইনা হয়ে গেছিল যে তারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে জয়েন করে, অ্যান্টি ইন্ডিয়া একাধিক কমেন্ট করে। তার মধ্যে অনেক কমেন্ট তো সেখানকার প্রাইম মিনিস্টার পর্যন্ত করে। সেখানকার প্রাইম মিনিস্টার কেপি ওলি শর্মা তিনি বলেন যে ভগবান রামচন্দ্র নাকি নেপালে জন্মগ্রহণ করেছে। নেপালে ইন্ডিয়ান মুভি ব্যান করতে থাকে। কে ব্যান করে? নেপালের মেয়র। নেপালের সাথে ইন্ডিয়ার নতুন করে কালাপানি এরিয়াতে বর্ডার ডিসপিউট শুরু হয়। নেপাল কমপ্লেন করতে থাকে ভারত নাকি পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স করছে। এরপর আসে সেই এমন একটা জিনিস যেটা নেপালকে বিরাট ভাবে আঘাত করতে চলেছিল। নেপালের ড্রিম প্রজেক্ট পোখরা এয়ারপোর্ট, সেটা 4000 কোটি টাকার একটা টেন্ডার ডেকে ভারতের বদলে চীনকে দিয়ে দেওয়া হয়। চীন এটাকে তৈরি করে। কিন্তু বর্তমানে এই পোখরা এয়ারপোর্ট উইদাউট ভারত একটা সাদা হাতি, মানে যার পিছনে খরচা অনেক হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। সেই জিনিসটা কি একটু মনে রাখুন। এই পোখরার ব্যাপারটা আমি পরে সমস্ত কিছু ডিটেলসে এক্সপ্লেইন করব। এরপর একটু পিছনে গিয়ে 2015-16 সাল, তখন নেপালে একটা মধেসি প্রোটেস্ট হয়। এই মধেসি কারা এই জিনিসটাও এক্সপ্লেইন করব, বাট তার আগে আমাদের কিছু ডিটেলস আরো জানতে হবে। 2019-20 সাল নাগাদ চীনের যে রাজদূত নেপালে নিযুক্ত ছিল, তিনি অফিসিয়ালি নেপালের গভর্নমেন্ট কিভাবে কাজ করবে, কিভাবে তার ইন্টারনাল ম্যাটার্স গুলো কন্ট্রোল করবে, সেগুলো ওপেনলি বলতে থাকে, মানে ডিকটেট করতে থাকে। নেপাল যেন চীনের একটা কলোনি হয়েছে। এরপর আরো এমন অনেকগুলো ঘটনা ঘটে যেগুলো নেপালের মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে চীন অ্যাকচুয়ালি কি করতে চায় নেপালের সাথে। চীন এবং নেপালের যে বর্ডার আছে, সেই বর্ডারে একাধিক নেপালিজ গ্রাম চীন দখল করে, অনেক জায়গায় বর্ডার প্রবলেম ক্রিয়েট করে। নেপাল সরকারের মধ্যে প্রচুর করাপশনের জায়গা তৈরি করে। পোখরা এয়ারপোর্ট সেটাকে একটা সাদা হাতি বানিয়ে ছেড়ে রেখে দেয়। এবার একটা জিনিস জানেন তো, আমাদের প্রতিবেশী দেশের মধ্যে একটা জিনিস কমন ফ্যাক্টর আছে, তারা সারা বছর এদিক ওদিক সেদিক করবে, কিন্তু যখনই বিপদে পড়বে তখনই তাদের ইন্ডিয়ার কাছে আসতে হবে। অ্যাকচুয়ালি এই যে পোখরা এয়ারপোর্ট, এই যে মধেসি প্রবলেম, এই প্রবলেমগুলো যেগুলো নেপালের গায়ে
পায়ে কাটার মতন বিধে আছে, সেগুলো ইন্ডিয়া ছাড়া নেপাল কোনোদিন সলভই করতে পারবে না। কেন পারবে? সেটা হচ্ছে নেপালের জিওগ্রাফি। কিন্তু নেপালের জিওগ্রাফিতে যাওয়ার আগে এই যে পোখরা বিমানবন্দর আছে এইটার ব্যাপারে একটু আলোচনা করি। এই পোখরাকে নেপালের সুইজারল্যান্ডের মতন বলা হয়। নেপাল প্ল্যান করেছিল যে এখান থেকে প্রচুর চাইনিজ টুরিস্ট, ভারতীয় টুরিস্ট, সারা পৃথিবী থেকে টুরিস্ট এই পোখরা বিমানবন্দরে আসবে। এই কারণে তারা চাইনার মাধ্যমে এই পোখরা বিমানবন্দর বানায়। কিন্তু নেপাল ভুলে গেছিল যে তাদের জিওগ্রাফিটা, ভারত থেকে নেপাল যেতে যতটা সুবিধা, চাইনা থেকে নেপাল যেতে ঠিক ততটাই কঠিন। তার কারণ কি? নেপালের ভারতের সাথে যে বর্ডার আছে বা ভারতের যে দিকটা আছে সেটাকে বলা হয় নেপালের তরাই অঞ্চল। তার মানে এই জায়গাগুলো অতটা উঁচু না, মোটামুটি সমতল অঞ্চল। আর চাইনার দিকে যে সাইডটা আছে এটা মেইনলি পাহাড়ি এরিয়া, এবং পাহাড়ি এরিয়া বলতে কি, হিমালয়ের পাহাড় আছে, এবং ওই পাহাড়গুলোকে টপকে কোনো প্লেন চাইনা থেকে বা অন্য দেশ থেকে নেপালে আসা মারাত্মক বিপজ্জনক, এবং একাধিক অ্যাক্সিডেন্ট কিন্তু এখানে ঘটেইছে। তো সেই হিসাবে আপনি বুঝতে পারছেন যে নেপালের এই পোখরা এয়ারপোর্টকে রানিং করতে, পোখরা এরিয়াটাকে ডেভেলপ করতে ইন্ডিয়া ছাড়া উপায় নেই। এই কারণেই ইন্ডিয়া বলেছিল যে পোখরা এয়ারপোর্টটা আমরা ডেভেলপ করি, তারপর সেখানে ইন্ডিয়া থেকে টুরিস্ট এত যাবে যে নেপালের প্রচুর লাভ। কিন্তু নেপাল তখন শোনেনি, নেপালের গভর্নমেন্ট হয়ে গেছিল অ্যান্টি ইন্ডিয়া, চাইনাকে প্রজেক্টটা দিয়েছিল। এবার নেপালের প্রাইম মিনিস্টার কয়েকদিন আগেই ভারতে এসেছিল, ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট রিকোয়েস্ট করে যে আমাদের এয়ার স্পেসটা দিন, যাতে পোখরায় যেসব বিমানগুলো ওঠানামা করবে তারা যাতে ভারতের এয়ার স্পেসটা ইউজ করতে পারে। কিন্তু এখানে ইন্ডিয়া সম্মতি দেয়নি। ইন্ডিয়া নানান রকম কারণ দেখিয়েছে, কিন্তু আসল কারণ তো আমরা জানি। এবার আসি মাধেসি প্রবলেমে। মাধেসি কারা? এই মাধেসি নামটা নেপালের পাহাড়ি মানুষরা, নেপালের যে তরাই অঞ্চলে থাকা মানুষ, যাদের সাথে ইন্ডিয়ার কালচার, ইন্ডিয়ার প্রায় সমস্ত কিছুই মেলে, তাদেরকে মাধেসি বলে। এবং নেপালের যে পলিটিক্যাল সিস্টেম আছে না, সেখানে মাধেসিদের খুবই ডিভ্যালুড করা হয়। নেপালের পলিটিক্যাল সিস্টেম বর্তমানে নেপালের যে পাহাড়ি মানুষ আছে তাদের দ্বারা কবজাকৃত। এবং এই মাধেসি প্রবলেম যখন 2015 সালে হয়েছিল, তখন একাধিক দাঙ্গা হয়েছিল। সেই সময় ইন্ডিয়া যদি নেপালের পাশে না দাঁড়াতো, এই মাধেসি প্রবলেমের জন্য নেপালে আবার সিভিল ওয়ার শুরু হয়ে যেতে পারত। এইবার আসি নেপালের জিওগ্রাফিতে। নেপালের জিওগ্রাফি দেখুন, জিও পলিটিক্সে এই জিও কথাটা লাগানোই হয় জিওগ্রাফিকে বোঝানোর জন্য। নেপাল উইদাউট ইন্ডিয়া সার্ভাইভ করতে পারবে না, বিকজ অফ দেয়ার জিওগ্রাফি। আমি প্রথমেই বলেছি, চাইনা থেকে কোনো কিছু নেপালে আসতে গেলে সেটা অনেক দূর লাগবে। দেখুন কোথায় বেজিং আর কোথায় কাঠমান্ডু। এবার উল্টো দিকে দেখুন, কোথায় দিল্লি এবং কোথায় কাঠমান্ডু। কাঠমান্ডু এবং দিল্লির মধ্যে দূরত্ব অনেক কম, সেখানে বেজিং আর কাঠমান্ডুর মধ্যে দূরত্ব কতটা। তারপর নেপাল থেকে ভারতে আসার যে রাস্তা, সেটা মোটামুটি সমতলের রাস্তা, উল্টো দিকে হিমালয় পাহাড়। এই কারণে নেপাল তেল বলুন, কোনো পণ্য বলুন, যে কোনো জিনিসের উপর ইন্ডিয়ার কাছে ডিপেন্ড। যতবারই তারা নিজেদেরকে প্ল্যান করেছে যে আমরা ইন্ডিয়ার কাছ থেকে দূরে গিয়ে চাইনার কোলে বসবো, ততবারই তারা বিপদে পড়েছে। বর্তমানে নেপালে যে শুধু প্রো হিন্দু রাষ্ট্র গঠন করার জন্য, মোনার্কিকে আনার জন্য প্রোটেস্ট হচ্ছে সেটা না। নেপালের যে বর্তমান সরকার আছে, যারা এতদিন প্রো চাইনা ছিল, তারাও কেমন যেন চাইনার ব্যাপারটা বুঝতে পেরেছে। বুঝেই তারা টিকটক, চাইনিজ সোশ্যাল মিডিয়া, এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, সেটাকে ব্যান করেছে। এবং ব্যান করার কারণ দেখিয়েছে যে সোশ্যাল আনরেস্ট তৈরি করছিল। এই টিকটক হচ্ছে প্রোপাগান্ডার রাজা, যেটা কিন্তু একটা বড় আঘাত চাইনাকে। পোখরা এয়ারপোর্টে যে 4,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, সেখানে নাকি প্রচুর করাপশন হয়েছে। এবার এই করাপশনে চীন জড়িত কিনা সেটা এখন আমরা জানি না, কিন্তু অলরেডি নেপালের গভর্নমেন্ট এখানে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। নেপালের পিএম ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করছে যে পোখরা বিমানবন্দরটাকে আপনি একটা এয়ার স্পেস দিন, যাতে সেখানে প্লেন ওঠানামা করতে পারে। ভারত নেপালে জলবিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দেয়, এবং সেই জলবিদ্যুৎ কেন্দ্র থেকেই ভারত বিদ্যুৎ কেনে, যাতে নেপালের কিছু লাভ হতে পারে। ইভেন বাংলাদেশের সাথেও ডিল করে দেয়, যাতে বাংলাদেশ নেপালের বিদ্যুৎ কেনে। তো এই সমস্ত কিছু শুনেই আপনি বুঝতে পারছেন যে নেপালের ভারত ছাড়া সত্যি বলতে উপায় নেই। এবং সর্বশেষ কথা, হিন্দুত্ব কি নেপালে ফিরবে? দেখুন, আমি এই ব্যাপারে 100% কোনো কমেন্ট করব না, কিন্তু নেপালে জবে থেকে ডেমোক্রেসি এসছে, আলটিমেটলি নেপালের ক্ষতি হয়েছে। নেপাল কোনো কিছুতেই ডেভেলপ করতে পারেনি, উল্টে সমস্ত ইন্ডেক্সে, মিডিয়া
ইন্ডেক্স হোক, হিউম্যান রাইটস ইন্ডেক্স হোক, ফুড হাঙ্গার ইন্ডেক্স হোক, যে কোনো ইন্ডেক্সে, যে কোনো ক্ষেত্রে নেপাল পিছিয়েই গেছে। তার উপর নেপালে ভূমিকম্প, সেই ভূমিকম্প কিন্তু নেপালের ডেমোক্রেসির যে ভিত আছে সেটাকে আরো দুর্বল করেছে। এবং নেপালের যে কমিউনিস্ট পার্টিরা, যারা ডেমোক্রেসিতে বিশ্বাসই করে না, তারা যখন ডেমোক্রেসি চালায় সেখানে তো করাপশন হবেই। নেপালের মানুষ করাপশনের চোটে বিরক্ত হয়ে গেছে, চায়নার ইন্টারফেয়ারেন্সে বিরক্ত হয়ে গেছে। নেপালে হিন্দু মুসলিম প্রবলেম শুরু হয়ে গেছে কমিউনিস্টের ফেক সেকুলারিজমের জন্য। এটা মনে হয় এমন একটা এক্সাম্পল হতে চলেছে ইন ফিউচারে, যেখানে ডেমোক্রেসিকে সরিয়ে আরেকটা ডেমোক্রেসি আসবে না, আসবে রাজতন্ত্র। কিন্তু ইন ফিউচার কি হয় সেটা তো আমি আপনি জানি না, কিন্তু এখানে একটা প্রক্সি ওয়ার অলরেডি চায়না এবং ইন্ডিয়ার মাঝে শুরু হয়ে গেছে। নেপাল বেচারা তাদের মাঝে পড়ে পিসছে, এবং নেপালে যে বর্তমানে প্রো হিন্দু মোনার্কিকে ফিরিয়ে আনার জন্য একটা বড় প্রোটেস্ট চলছে, এর পিছনে বর্তমান ভারতের একটা বড় তাগিদ আছে। তার কারণ নেপালের মানুষ এই কমিউনিস্টদের চক্করে নিজেদের যে রুট, শিকড়, সেই শিকড় থেকে দূর ছিল, সেটাকে ফিরিয়ে আনতে পারলে এই নেপাল কিন্তু অটোমেটিক্যালি ইন্ডিয়ার সাথে নিজেকে কালচারালি অ্যাটাচড ফিল করবে। তো এইখানে চীন আস্তে আস্তে হলেও ভারতের সাথে কিন্তু যে প্রক্সিটা এতদিন ধরে চলছিল তাতে দুর্বল হচ্ছে। এটাই দেখার ইন ফিউচার এতে কি হয়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।